তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘও নই, ভাল্লুকও নই, তাকে খেয়ে ফেলবো না। বাড়ি ছাড়বে না কেন সে সামনে এসে বলুক। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই, কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মাও নেই বাপও নেই। আমাদের এই দুর্দশায় দয়া করে 2 দিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় শোলার টুপি, মুখে রয়েছে কড়া চরুট, পকেটে রয়েছে রিভলভার। টেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাড়িতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে 2 জন হিন্দুস্থানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমারও সঙ্গে রয়েছে। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিও হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করবার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলার এই হইল বড় শিক্ষা। তাই ছেলেও সঙ্গে আসিয়াছে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়াছে অনুরাধা একাকী স্ত্রীলোক, কাজে কোনো মতেই জোরে সে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো। কিছুক্ষণ পর বিজয় বলিল, মেয়েটি শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতেই পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, তাই না? স্বভাব চরিত্র মন্দ। বিনোদ বলিল, আগে তা তো শুনিনি। হ্যাঁ, আমি শুনেছি। কোথাও কেহ নাই। শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাইয়া দেখিল, বাবুদের বাড়ি বলা যাই বটে, সম্মুখে পূজার দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমায় পৌঁছাইয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, একই দশা। পায়রা চড়াই চামচিকির স্থায়ী আশ্রয় বানিয়েছে সেখানে। দারোয়ান হাঁকিল, কই হ্যাঁ? তাহার চড়া গলার আওয়াজে বিনোদ ঘোষ ও অন্যান্যদের অনেকেরই লজ্জাবোধ হইল। বিনোদ তখন বলিল, আগে রাধু দিদিকে আমি খবর দিয়ে আসছি বাবু। এই বলিয়া সে ভেতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতেই বোঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধে। এরপর অনুরাধা বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ করেন না যেন। বিনোদদা, তুমি দেখো, আমার হয়ে তাকে বসতে বলো গে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি কি করব দিদি, আমরা তো গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারি নে, কাজেই। সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল। বাহিরে শতরঞ্চি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চোরট টানিতে লাগিল। মিনিট 5 পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সবহে কহিল, মাসিমা এসেছেন। বিজয় তখন থমকিয়া দাঁড়াইল। ভদ্র ঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল। কিন্তু দুর্বলতা প্রকাশ পাইলেও চলিবে না, অতএব পুরুষ কণ্ঠেই তাহাকে বলিতে হইবে। বিজয় তাই কহিল, এ বাড়ি যে আমাদের তা তুমি জানো? উত্তর আসিল, আগে জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া রহিল। সে তার বোনপোকে দিয়া কিছু কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু বোনপো ভয়ে ভয়ে কেবলই থতমতই খাইতে লাগিল। একটা কথাও তাহার সুস্পষ্ট হইল না। তখন বিজয় মিনিট 5-6 ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ ধমক দিয়া বলিল, তোমার মাসির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘও নই, ভাল্লুকও নই, তাকে খেয়ে ফেলবো না। বাড়ি ছাড়বে না কেন সে সামনে এসে বলুক। অনুরাধা বাহিরে আসিল না, কিন্তু কথা কহিল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল,
বাড়ি ছাড়ার কথা তো ছিল না। আপনার বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতেই পারি। বিজয় বলিল, তা এর কোনো লেখাপড়া আছে? না, নেই, কিন্তু তিনি এখনো জীবিত আছেন। ওনাকে জিজ্ঞাসা করলেই আপনি জানতে পারবেন। জিজ্ঞাসা করার গরজ আমার নেই। এই শর্ত যদি থাকে তাহলে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন বোধ করেননি, তাই লেখেননি। তাছাড়া তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনেই হয়নি। এই কথার উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভেতর হইতেই। অনুরাধা কহিল, কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর মাও নেই বাপও নেই। আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে 2 দিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই, এই আমার ভাবনা। বিজয় তখন বলিল, তা এই জবাব কি আমার দেওয়ার কথা নাকি? তোমার দাদা কোথায়? অনুরাধা বলিল, আমি জানি না দাদা কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি সে শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া অনুরাধা কিছুক্ষণ থামিল, নিজেকে সামলাইয়া লইয়া আবার বলিল, আপনি হচ্ছেন মনিব, আপনার কাছে লুকাইব কিছু তা হয় না। অকপটে আমাদের বিপদের কথা জানাইল, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করি নে। মাত্র এই কটা দিন, তাহার পরে আমরা আপনি চলিয়া যাব। তাহার কণ্ঠস্বরে বাহির হইতে বোঝা গেল মেয়েটির চোখে জল আসিয়াছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় লাগবে, বা কতই না হাঙ্গামা পোহাইতে হইবে তাহাকে। কিন্তু কিছুই হইল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাহিল, কিন্তু দুর্বলতাও তাহার প্রকাশ করা চলে না। সে বলিল, হ্যাঁ, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুবই অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার নিচে দেখতে আসতে চান। অনুরাধা বলিল, বেশ তো, আসুন না। বাহিরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন, এবং ভেতরের দোতলায় অনেকগুলি ঘর আছে। মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর তাদের তো কাজে লোকও লাগবে, আমি অনেক কাজ করে দিতে পারি। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল, না না, সে কি কখনো হতে পারে নাকি? তাদের সঙ্গে লোকজন তো আসবেই, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু ভেতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? অনুরাধা বলিল, কেন পারবেন না? এই তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে প্রবেশ করিয়া বিজয় তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথায় কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকা নয়। পরনে একখানি আধ ময়লা আট পৌড়ে কাপড়, গায়ে গহনা নাই, শুধু দুহাতে কয়েক কাছে সোনার চুড়ি। আড়াল হইতে তাহার অশ্রু মেশানো কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিতেছিল। ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনই হইবে। যতই হোক, দরিদ্র হলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যাম, বরঞ্চ একটু কালোর দিকেই। সাধারণত পল্লী গ্রামের মেয়ে আরো 5 জনকে যেমন দেখিতে হয় তেমনই। তাহার শরীর দেখে মনেই হয় শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই। বিশেষত চোখ পড়িল তাহার কপালে, একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। অনুরাধা কহিল, বিনোদা, বাবুকে তুমি সব দেখিয়া আনোগে,
আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না গো। ওপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবার এখনো ঘরে ঘরে রয়েছে, কতক ভাঙ্গিয়াছে, কতক ভাঙার পথে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ভদ্র ঘরের মেয়ে এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জাই করিল। বিজয় কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? আগে ঠিক করে তো এখনই বলতে পারি নে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। হ্যাঁ, তা দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন? সেই চিন্তাই তো দিন রাত করি। তা লোকে বলে আপনি নাকি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তাই বুঝি? তারা আর কি বলেন? বিজয় এই প্রশ্নের উত্তর দিতে পারিল না। অনুরাধা তখন কহিল, জানি নে তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিচের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনার আদেশ? বিজয় বুঝিল অভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বিজয় বলিল, না, সে কাজ আপনাকে আমি করতে বলি নে। পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করিয়াছিল, এও কি আপনি জানতেন না, তা বলতে পারেন? এর কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে, তা নিজের ভাইকে একটু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্তই নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়। কাজেই গগন কি সমস্তটা সঁপে দিয়েছিল, এ কি তারই প্রতিফল? অনুরাধা নীরব রহিল, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত ডুবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সকলেই জানেন আমি কড়া লোক, বাজে দয়া মায়া করিনে, দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এইটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন, কেমন? অনুরাধা এখনো পর্যন্ত একটা কথাও কহিল না। বিজয় কহিল, সমস্ত বাড়িটা দখল আমি নিলাম, বাহিরের ঘরগুলো পরিষ্কার হলে দিন দুই পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন, যে কয়দিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। এরই মধ্যে কুমার বলিয়া উঠিল, বাবা, তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। জল খাবি? এখানে জল পাবো কোথায় রে? অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল, রান্নাঘরের ভেতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে? হ্যাঁ, খাবো। সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল। তারপর তাহার বাবাকে বলিল, বাবা, তুমি খাবে? খুব মিষ্টি। বাবা উত্তরে না জানালো। কেন বাবা, খাও না, অনেক আছে, সব তো আমাদেরই। এতগুলি লোকের মধ্যে ছেলের মুখে এই কথাটা শুনিয়া মাত্রই বিজয়ের কেমন লজ্জাবোধ হইল। সে ছেলেকে কহিল, না না, খাবো না, তুই চলে আয়। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।